স্ত্রীরা তো মনে করে যে স্বামী আমার কথায় উঠবে, বসবে, চলবে, এগুলো আবর্জনা কাজ মনে করে, এরকম অনেকেই মনে করে। তো সেই দিক থেকে আসলে আমি ধন্য। আসলে ছেলেমেয়েরা তো এখন যান্ত্রিক হয়ে গেছে, এই যে আপনার মোবাইল ডিভাইসের প্রতি আকর্ষণ তাদের, তারা সবসময় মনে করে যে এটাই বোধহয় তাদের জগৎ। তো এইখান থেকে আসলে এদেরকে বের করে আনাটা খুব কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, এই জন্যই তো ছড়া লিখতেছি, বই বের করতেছি, যেন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, বা তাদেরকে আমরা একটু মানে পড়ার মনোযোগী করতে পারি, বই পড়া বা ছড়া পড়া বা গল্প শোনা এগুলো করতে পারি। তারপর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়েদের মধ্যে আছে সারল্যতা আছে, তারা বোঝে এবং আমাকেও উৎসাহ দেয়, ভালোটা ভালো বলে, খারাপটা খারাপ বলে। সবসময় তারা এটা তাদের স্বাধীনতা দেওয়া আছে এবং তারা বোঝে এবং তারা সেভাবেই চলাফেরা জীবনযাপন করে আসতেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতেই পারি যে আপনি পরিবার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেবারু টিভির আলাপচারিতা অনুষ্ঠানে। আয়োজনে পুরো সময় জুড়ে সাথে আছি আমি মুশফিকা নিপা। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত ব্যক্তিকে। তিনি তার সাহিত্য কর্মজীবন দিয়ে নিজের জীবনকে গড়ে তুলেছেন অনবদ্য। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাকে শুভেচ্ছা আপনাকে আমাদের এখানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সেবারু টিভিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার বেড়ে ওঠা কি দিনাজপুর থেকেই? আমার শৈশব আসলে দিনাজপুর থেকেই, কৈশোর এবং অরিজিনালি আমি দিনাজপুরেরই মানুষ। আমার গ্রামের বাড়ি হলো দক্ষিণ লালবাগ, ওইখানেই আমার জন্ম, ওইখানেই বেড়ে ওঠা। আচ্ছা, আপনি যে এই যে সাহিত্য জগতে আসলেন, এটা আপনার অনুপ্রেরণা কোথায় থেকে ছিল? আপনার পরিবার থেকে নাকি স্কুল কলেজের টিচার ওনাদেরকে দেখে? স্কুল কলেজের তো একটা প্রভাব থাকেই, টিচারদের প্রভাব থাকে। তারপরে হলো আপনার হলো পারিপার্শ্বিক, আবার বন্ধু বান্ধব। তো আসলে ছোটোবেলা থেকেই আমি লেখালেখি করি, স্কুলে প্রোগ্রাম করতাম, স্কুলের দেওয়াল পত্রিকা আমরা বের করতাম। তারপরে হলো আমার এক বন্ধু ছিল, উনি গত হয়ে গেছেন, ওনার নাম হলো দেওয়ান মিজান রতন, ছবি টবি আঁকতেন, আমরা একসাথেই লেখালেখি করতাম, ছবি আঁকতাম। এভাবেই আমার লেখা জীবনে প্রবেশ করা। আপনি কাদের জন্য ছড়া লেখেন? আমি মূলত শিশুদের নিয়েই কাজ করি, শিশুকে ভালোবাসি, শিশুদের জন্যই ছড়া লিখি, গল্প লিখি, শিশুদের জন্যই মূলত। শিশুদের সাথে সখ্যতা গড়তে হলে কি করতে হবে? শিশুদের সঙ্গে সখ্যতা গড়তে হলে মূলত আসলে একটা সুন্দর প্রশ্ন। শিশুদের সঙ্গে সখ্যতা গড়তে হলে শিশুদেরকে ভালোবাসতে হবে। শিশুদের তাদের যে চাহনি বা তাদের যে চাওয়া পাওয়া, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা গার্জিয়ানরা অনেক সময় শিশুদেরকে অবহেলা করি, তাচ্ছিল্য করি, তাদের কোনো কথার মূল্যায়ন করি না। কিন্তু শিশুরা যে একজন ব্যক্তিত্ব, তাদের যে একটা মন আছে, বা তাদের যে একটা ভালোবাসার জায়গা আছে, বা তাদের যে একটা বলার একটা জায়গা আছে, হ্যাঁ, এবং তারাও যে একজন পরিবারে বা সমাজে যে একটা তাদের যে একটা মানে গুরুত্ব, বা তারা যে শিশু, এবং তারা শিশু বলেই যে তাদেরকে অবহেলা করতে হবে এরকম কোনো বিষয় না। তারা চায় আমাদেরকে বড়রা ভালোবাসুক, আমাদেরকে বুঝুক, তাদের কাছে যেতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এটাই হলো একটা শিশুর মানে শিশুকে বোঝার হলো একটা কবি বা লেখক বা সাহিত্যিক বা মানুষের হলো একটা বড়, আমি মনে করি এটাই হওয়া উচিত প্রতিটা মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে প্যারেন্টিংটা কেমন জরুরি, মানে কি ভূমিকা পালন করে প্যারেন্টিং? আসলেই আমাদের প্যারেন্টিংটা হওয়া উচিত সে বন্ধুর মতো। একটা ছেলে, একটা মেয়ে বা একটা শিশুর প্রতি বন্ধুর মতো হওয়া উচিত। তার চাওয়া পাওয়া, তার সুখ দুঃখ, বা তার যে মানে কি বলবো, হয়তো বা দেখা গেল যে একটা শিশু এটা ভুল করে বসছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাকে হয়তো বকা দেই বা বিরক্ত করি, বা তাকে হয়তো একটু শাসন করি। কিন্তু আসলে আমরা শাসনটা করব কেমন? শাসনটা করব ভালোবাসার দিয়ে, মানে আদর দিয়ে যত্ন দিয়ে বুঝিয়ে বলতে হবে। এটাই এইরকম একটা সম্পর্ক হওয়া উচিত, মানে বন্ধুর মতো। সবসময় বন্ধুত্ব, যে আমরা যেমন আমাদের বন্ধুদের সঙ্গে ব্যবহার করি স্কুল কলেজে, বা মানে এই ব্যবহার, মানে এরকম একটা আস্থার জায়গা থেকে, মানে হচ্ছে সে যদি ভুল করে সেটা হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া
তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, এটা এইভাবে করলে ভালো হয়, তাকে মানে চার্ম আপ করা, রাইট। আচ্ছা, শিশু সাহিত্য মানে শিশুর যে মস্তিষ্ক বিকাশে শিশু সাহিত্যের ভূমিকা কতটুকু জরুরি? আসলে আমরা তো ছোটবেলা থেকে বাবা মা, দাদা দাদি, নানা নানির কাছে ছড়া শুনে এসেছি, অনেক ধরনের ছড়া। হ্যাঁ, যেমন হলো যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই ধরনের একটা ছড়া শুনেছি। তারপর ওই দেখা যায় তাল গাছ, এই যে মুখে মুখে, এইটা হলো কি, শিশুরা তো আর লিখতে পারে না বা পড়তে পারে না, তা জানতে পারে না, তখন তার বিকাশটা হলো ওই ছড়া। আমরা দাদা বা দাদি বা মা বাবারা ছড়ার মাধ্যমে আমাদেরকে মানে শুনে যাত্রাটা শুরু করে। তো এই জন্যই আমি মনে করি যে ছড়া এটা হলো শিশুদের জন্যই, মানে শিশু সাহিত্য বা ছড়া আমরা এইভাবেই যেন বাবা মারা যেভাবে আমাদেরকে শিখিয়ে এসেছে বা তাদের মস্তিষ্কের মধ্যে যেভাবে দিয়ে এসেছে বা আমাদেরকে দিয়ে এসেছে, এখান থেকেই আসলে শিশুদের একটা ছড়ার প্রতি বা ছবির প্রতি তারা একটা কল্পনার জগতে চলে যায়। তখন থেকেই তাদের মনে মানে এইভাবেই হলো ছড়া বা শিশু সাহিত্য বাচ্চাদের মনে বা শিশুদের মনে প্রবেশ করে আর কি। এখন পর্যন্ত আপনি কতগুলো ছড়ার বই লিখেছেন বা আপনার কতগুলো বের হয়েছে আর কি ছড়া? আমার প্রথম ছড়ার বই হলো মেঘ গুড়গুড়, এই যে বইটা আমার সামনে আছে, আপনি দেখতে পারেন। এটা হলো আমার প্রথম ছড়ার বই। এটা হলো 2012 সালে বের হয়েছে। এটার পিছনে অনেক গল্প আছে এবং আমার পেপার পত্রিকায়ও অনেক লেখা এসেছে। 2006 সালে প্রথম লেখা আমার ছাপা হয় ভোরের কাগজে। এরপর থেকে ধারাবাহিকভাবে আমি এখনও কন্টিনিউ লিখে যাচ্ছি সব পত্রিকায়। এবং আমি যে বই বের করব বা পত্রিকায় লেখা দিব, এটার পিছনেও অনেকের অবদান আছে। যেমন আমি ঢাকা হাসানিয়া মিশনে সার্ভিস করতাম প্রথমত। তো সেখানে হলো ইমরুল কায়েস, বাদল হাওলাদার, তারপরে জাহিদ হোসেন, তারপরে হলো বাইরে হলো আরও সংগঠক যেমন আছেন আফসার নিজাম ভাই, তারপরে হলো আতিক হেলাল, তারপরে আসম বাবর আলী, এরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই বই বের করা বা পেপারে লেখা দেওয়ার বিষয়ে বা সবসময়। তো এইখান থেকে আমি বই বের করা এবং পেপারে লেখার আগ্রহটা পেয়েছি তাদের মাধ্যম থেকেই, এবং তারা সর্বাত্মক আমাকে এখনও সহযোগিতা করে যাচ্ছেন। এভাবেই আমার 2012, 2013, 2014, 2015, 2016 আমার পরপর হলো মোট 5টি ছড়ার বই বের হয়েছে শিশুদের জন্য। আর 2023-এ আমার 2024-এ আমার একটা শিশু গল্প, অনেকেই বলেছেন যে খালি ছড়া লিখবেন, ছড়া লিখলে তো হয় না, এটা শিশুদের জন্য গল্পও লিখতে হবে। তো আমি একটা প্রথম গল্পের বই বের করেছি, সেটা হলো হরিণ এবং ইলিশের বন্ধুত্ব নামে। নামটা তো অনেক চমৎকার। আসন্ন বইমেলায় কি আপনার কোনো বই বের হচ্ছে? হ্যাঁ, গতবার যে বইটা বের হয়েছিল সেটা হলো মানে দ্বিতীয়বার মানে বের হবে না এবার আমার বই, এবার আর সময় নেই। তবে আমার গতবার যে বইটা বের হয়েছিল গল্পের বই, সেটাকেই দ্বিতীয় মুদ্রণ হিসাবে হয়তো এবার আবার আসবে আমার ওই গল্পের বইটা। প্রকৃতিকে আপনি কিভাবে উপস্থাপন করেন আপনার ছড়ায়? প্রকৃতিকে আসলে উপস্থাপন তো আসলে আমরা তো ছড়া লিখতে গেলে তো প্রকৃতি, আকাশ বাতাস, চাঁদ সূর্য, এগুলো তো চলেই আসে অটোমেটিকলি বাচ্চাদেরকে লিখতে গেলেই। হ্যাঁ, যেমন আমরা ছোটবেলায় হচ্ছে যে আয় 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 রে আয় খোকন শোনা, মানে ওই চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এই যে বিষয়গুলো, তো এইগুলো আসলে আমি একটু বই থেকে আমি দেখাই। আমার বইয়ের মধ্যে যেমন আমি একটা শীতকে নিয়ে লিখছি, যেহেতু শীত, তো এই শীতের আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে লিখি বা কেন লিখি, এবং একটা মেসেজও থাকে আমার লেখার মধ্যে। যেমন শীত এসেছে, শীত এসেছে, শীত এসেছে, শিশির কণা নিয়ে মেজবানিটা করতে হবে রসের পিঠা দিয়ে, শাকসবজি ফল ফলাদি ভরে গেছে খেতে, সর্ষে ফুলের মধুটা খায় মৌমাছিরা মেতে, নদ নদী ও খালে বিলে ভাসে পাখির ভেলা, জল ছিটিয়ে করে তারা নানান রকম খেলা। এসব দেখে কৃষাণীর পড়ে গেছে ধুম, শীতের পিঠার আয়োজনে নেইকো চোখে ঘুম। আপনার ছড়ায় নৈতিকতার প্রাবল্য অনেক, এটা কেন? আসলে আমি সবসময় চিন্তা করি যে ছড়া লিখলে, ছড়া তো সবাই লিখে, কিন্তু আমি কি যে আমার ছড়ার থেকে
একটি লাইন পড়েও যেন একটি শিশু বা একজন মানুষ তার মনের ভিতরে দাগ কাটে বা কোনো কিছু একটু শিখতে পারে, বুঝতে পারে, চিনতে পারে মানুষকে, জি হ্যাঁ, প্রকৃতিকে চিনতে পারে, মা বাবাকে চিনতে পারে, পরিবারের সঙ্গে যে একটা সখ্যতা গড়ে ওঠে। একটি লাইন ছড়া কিন্তু আসলে বড় করে লিখলেই ছড়া হয় না, ছড়া কিন্তু 2 লাইনেও ছড়া, জি 4 লাইনেও ছড়া। ছড়া হলো এইটাই। তো এই ছড়ার মাধ্যমে যদি মেসেজ একটা না থাকে, তাহলে আমি মনে করি যে এটা ছড়ার নীতি নৈতিকতার থেকে মনে হয় বের হয়ে যায়। তো আমি মনে করি যে ছড়ার মধ্যে এমন একটা মানে লাইন থাকবে বা একটা শব্দ থাকবে, সেটার থেকে যেন অনেক কিছু শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। এই বিষয় বা এই চিন্তা চেতনা নিয়েই আমি মনে করি যে এই ছড়ার নীতি নৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আপনার সন্তানরা কি সেভাবেই জীবনযাপন করছে? আমার সন্তানরা আসলে আমার তো 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ভার্সিটিতে পড়ে, সিএসসিতে পড়ে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সে হলো বিইউপিতে পড়ে, মিলিটারি ইউনিভার্সিটি। জি 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 আর মেজো মেয়েটা পড়ে হলো আপনার বিকারুননেসা থেকে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছেন, রেজাল্টও হয়ে গেছেন, সামনে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে। তবে তাদের মধ্যে আছে মানবিক জ্ঞান, মানবিক বোধ, যতটুকু সম্ভব থাকা উচিত একটা শিশু বা একটা ছেলে মেয়ের প্রতি বাবা মার দরদ। তো এই নীতি নৈতিকতাগুলো বা সারল্যতা আমার ছেলে মেয়েদের, ছেলে অবশ্য ছোট, ক্লাস 7 এবার উঠবে, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সে পড়ে। তো সেও বলছে, কিন্তু লেখালেখিতে মানে তাদের আগ্রহ খুব কম। হ্যাঁ, আসলে ছেলেমেয়েরা তো এখন যান্ত্রিক হয়ে গেছে, এই যে আপনার মোবাইল ডিভাইসের প্রতি আকর্ষণ তাদের, তারা সবসময় মনে করে যে এটাই বোধহয় তাদের জগৎ। তো এইখান থেকে আসলে এদেরকে বের করে আনাটা খুব কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, এই জন্যই তো ছড়া লিখতেছি, বই বের করতেছি, যেন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি বা তাদেরকে আমরা একটু মানে পড়ার মনোযোগী করতে পারি, বই পড়া বা ছড়া পড়া বা গল্প শোনা এগুলো করতে পারি। তারপর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়েদের মধ্যে আছে সারল্যতা, আছে, তারা বোঝে এবং আমাকেও উৎসাহ দেয়, ভালোটা ভালো বলে, খারাপটা খারাপ বলে, সবসময় তারা এটা তাদের স্বাধীনতা দেওয়া আছে এবং তারা বোঝে এবং তারা সেভাবেই চলাফেরা জীবনযাপন করে আসতেছে। সেক্ষেত্রে আমি ধরে নিতেই পারি যে আপনি পরিবার থেকে ভালো একটা সাপোর্ট পান, তাই তো? যে আপনার লেখালেখি, আপনার যে সংস্থা, সবগুলো মিলিয়ে। হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ আজকাল ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়াটা খুবই জরুরি, খুবই মানে জরুরি এবং খুবই দুরূহ। সবাই মেনে নিতে পারে না সংসার। হ্যাঁ, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, স্ত্রীরা তো মনে করে যে স্বামী আমার কথায় উঠবে, বসবে, চলবে, এগুলো আবর্জনার কাজ মনে করে, এরকম অনেকেই মনে করে। তো সেই দিক থেকে আসলে আমি ধন্য। আমার স্ত্রী, সে যদিও গভর্নমেন্ট জব করে, চাকরি বাকরি করলে তো একটা টানাপোড়েন থাকেই সংসারে। হ্যাঁ, যে সে সকালে যায়, বিকেল 5টায় আসে। সংসার আসলেই তো একটা, এটাও একটা ধর্মের জগৎ বা এটাও একটা ভালোবাসার জগৎ। তো সেই জায়গা থেকে আমার স্ত্রী আমাকে সবসময় উৎসাহ দিয়ে এসেছেন। আর আমার সংগঠনের কথা বলেন, সংস্থা, এটা হলো আমার দিনাজপুরে ভেলা সমাজ কল্যাণ সংস্থা। এখানে আমি ঝরে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করি, দুস্থ বাচ্চা এবং ঝরে পড়া বাচ্চা, যে বাচ্চাগুলো স্কুলে তো সরকার সব কিছু ফ্রি করে দিয়েছে, তাই না? তো সেই বাচ্চাগুলো গ্রামে, প্রত্যন্ত অঞ্চলের অনেকে আমি ঘুরে ঘুরে দেখেছি যে তাদের বাবা মা হয়তো লেখাপড়া জানে না, অশিক্ষিত, কৃষিকাজ করে, ছেলে মেয়েদের নজর রাখতে পারে না বা টিউশন ফি দিতে পারে না, পড়তে পারে না, দেখা গেছে স্কুলে তারা ফেল করে বসে আছে, পাস করতে পারে না। তখন বাবা মা বিরক্ত হয়ে বলে যে থাকতো, স্কুলে যেতে হবে না, তুমি কৃষিকাজ করো বা এটা করো। তো সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করে বা খুঁজে খুঁজে বের করে আমি ওই সমস্ত বাচ্চাগুলোকে নিয়েই কাজ করতেছি। এটা আপনার সেক্টরটা কি, আপনি কি তাদেরকে পড়ালেখার ক্ষেত্রে হেল্প করছেন? আমি পড়ালেখার ক্ষেত্রে হেল্প করতেছি। যেমন আমি বলি, আমি তাদেরকে খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, খাবার, টিফিন এই সমস্ত দিচ্ছি এবং পাশাপাশি তাদেরকে আমি স্বাস্থ্য সেবাও দিয়ে থাকি, তাদেরকে দিয়ে থাকি এবং তাদের মা বাবাদেরও দিয়ে থাকি। আবার আরেকটা জায়গা থেকে আমি কাজ করি, এই যে হরিজন পল্লী বলতে যারা আমাদের নিগোষ্ঠী আর কি, মানে হ্যাঁ, সমাজে বঞ্চিত, পিছিয়ে পড়া, হ্যাঁ, তেমন যেমন
মেথরের বাচ্চা কাচ্চা, মুচি, ছোট করে আমরা কোনো কাউকে দেখি না, যে যার কর্মস্থল থেকে সবাই তার দায়িত্ব পালন করে। তো এই বাচ্চাগুলো আমাদেরও করা উচিত, মানে আমাদের সামনে এগিয়ে আসা উচিত। ঠিক 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 বলেছেন। তো আমি মনে করি যে এই বাচ্চাগুলো দেখলাম যে অবহেলিত, বাবা মা ওরা তো নেশাগ্রস্ত থাকে। তো আমি সেখানে গেলাম, মানে প্রায় 1 বছর লাগছে আমার, এখানে ভিজিট করছি, দেখছি, দেখে থেকে ওইখানে ওদের আবার একজন দলনেতা থাকে, তার সঙ্গে কমিউনিকেট করে আমি সেখানে একটা সেন্টার করেছি, এবছর থেকেই চালু করেছি। তাদেরকেও সেম আমি 20-25টা বাচ্চাকে আমি নার্সিং করতে। আচ্ছা, আমার সংস্থাটা হচ্ছে দিনাজপুরে, যেহেতু আমার বেড়ে ওঠা দিনাজপুর, ওই দিনাজপুরে আমার সংস্থা। আমি ছোট করে শুরু করেছি, বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে আমার এনজিও। আমি নিজ উদ্যোগেই কাজ করে যাচ্ছি, এখনও বাইরের থেকে সহযোগিতা এখনও পাইনি, তবে পেয়েছি, না বললো আবার না, পেয়েছি, খুব অল্প সীমিত পেয়েছি। তো সেটা দিয়েই, এবং আমার যে যারা আছেন এলাকাবাসী বা আমার যারা বন্ধুবান্ধব আছেন, তাদের সহযোগিতা নিয়েই আমি এই কাজগুলো করে যাচ্ছি। জি, বাংলাদেশের শিশু সাহিত্যকে বা যে ছড়ার যে জগৎটা, এটা আপনি কিভাবে দেখতে চান? মানে এটার পরিধি কেমন হবে বা হওয়া উচিত? আমাদের দেশে সবাই বলে যে আমি ছড়াকার, প্রথমত বলে, সবাই বলে, একজন গল্প লিখে সেও বলে ছড়াকার। আরে বাবা, ছড়াকার ঠিক আছে, কিন্তু ছড়া লিখলেই যে আবার শিশু সাহিত্য, অনেকে বলে যে আমি ছড়া লিখি কিন্তু আমি শিশু সাহিত্য করি, কিন্তু আসলে ছড়া লিখলেই শিশু সাহিত্যিক হওয়া যায় না। ছড়া শিল্পী হতে পারে, ছড়া শিল্পী হতে পারে, ছড়া লিখলেই শিশু সাহিত্য তা নয়। ছড়া তো সবাই লিখে, ছোট বড় সবাই ছড়া লিখে, আর সব ছড়াই যে শিশু সাহিত্যের জন্য উপযোগী তাও নয়। আবার সব ছড়াই যে বড়রাও পড়ে তা না, কিন্তু না, বড়রা পড়ে, সব ছড়াই বড়রা পড়ে, কিন্তু বড়দের ছড়া শিশুরা পড়ে না। যার কারণে আমি মনে করি বাংলাদেশে ছড়ার অপরিহার্য দরকার আছে, এবং ছড়া দিয়েই আমরা বড় হয়েছি, এটা যুগ যুগ ধরেই থাকবে। ছড়া শিল্পের গুরুত্ব সারা জীবনেই থাকবে, আমি মনে করি সবসময় থাকবে। এটা সমাজের জন্যও দরকার, জাতির জন্যও দরকার, পরিবারের জন্যও দরকার ছড়া সাহিত্য, আমি মনে করি। এবং এই ছড়া সবসময় পরিহার্য আমাদের জন্য। কিভাবে ছড়াকার হয়ে ওঠা যায়? ছড়াকার আসলে কিভাবে হয়ে ওঠা যায়, এটা আসলে এই প্রশ্নটা আসলে খুব মানে একটা জটিল প্রশ্ন আমি মনে করি। ছড়াকার কিভাবে হয়ে ওঠা যায়, এটা আসলে কাউকে চাপিয়ে দেওয়াও যায় না, আবার কাউকে তৈরি করেও নেওয়া যায় না। ছড়া সাহিত্যটা হচ্ছে নিজের, এটা একটা মনে আসতে হবে, ভিতর থেকে আসতে হবে, এবং ভালোবাসতে হবে পরিবেশ পরিচিতি, তারপরে আমার নদী আকাশ বাতাস, সবচেয়ে বড় কথা হলো যে মানুষকে ভালোবাসতে হবে, সবার প্রিয় মানে মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তাহলেই আমার মনে হয় যে মানুষ, দেশ, হ্যাঁ, আকাশ বাতাসকে ভালোবাসলেই একজন মানুষ যদি মনে করে যে সে লেখালেখি করবে, সাহিত্য চর্চা করবে বা ছড়া হবে, তাহলে আমার মনে হয় যে চেষ্টা করলেই পারবে। আমাদের অনুষ্ঠানে এসে আপনাকে কেমন লাগছে? তো অনেক অনেক নিয়ম কানুনের, মানে অনেক আনন্দের মধ্যেই কাটছে শৈশবটা, মানে আমার অকল্পনীয়। মানে আমি ছোটোবেলা থেকে পাখি ধরতাম, হ্যাঁ, বন জঙ্গলে ঘুরতাম। তো যাই হোক, এগুলো বলা হলো না। তো আসলে অনেক অনেক ধন্যবাদ সেবারু টিভিকে, এবং সেবারু টিভি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মূলত বিশেষ করে আরও ধন্যবাদ দিই আমার ভাই আফসার নিজাম ভাইকে। হ্যাঁ, আফসার নিজাম ভাই আমাকে সবসময় ভালোবাসেন, ছত্রছায়ার মতো আমার লেখালেখি এবং আমার চলন ফেরন বা কথাবার্তা, এগুলোর মধ্যেও উনি সবসময় সাজেশন দিয়ে থাকেন। বিশেষ করে ছড়া, কোনো অনুষ্ঠানে গেলে উনি তো মাপ নাই। আমি যে শাহজাহান মোহাম্মদ, সে তখন চিনা, তিনি তখন মনে করেন যে উনি একজন ছড়াকার, উনি একজন ভালো লিখেন বা খারাপ লিখেন। খারাপ হলে সেটাকে উনি কঠোরভাবে একদম দমন করেন, আর ভালো হলে উনি সাবাস দেন, মানে বাড়িও দেন, আদরও করেন। তো এটা সবসময় যেন উনি করেন, ওনার কাছ থেকে এটা আমি আশা করি। এবং আমার যারা ছড়ার পিছনে আমাকে যারা তৈরি করে নিয়ে এসেছেন বা যারা সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ। আজকে সেবারু টিভিতে আসলে আমার অনেক ভালো লাগতেছে। সেবারুটিকেও অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে বিশেষ করে আমি এটুকু বলতে চাই, যেহেতু আপনার দেশি মানুষ, আপনার প্রতিও আমার আন্তরিক ভালোবাসা থাকলো, অভিনন্দন থাকলো এবং শুভকামনা থাকলো। আপনার ভেলা যে সংস্থা, মানে সমাজ কল্যাণ যে সংস্থা, আমি এটার মানে সর্বাত্মক উন্নতি কামনা করছি। কারণ
এই বিষয়টা মানুষের মধ্যে আসে না, যে একটা শিশুর ঝরে পড়ে যাওয়া সেটা আবার হাত ধরে তাকে টেনে তোলা। দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মধ্যে এই মনুষ্যত্ব বোধটুকু আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের সাথে আপনার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সৌন্দর্য নয়, মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, শিশুকে ভালোবাসতে হবে, তবেই আমরা মানুষ হব। আর এই মানুষ হওয়ার জন্য আমাদের সাহিত্য চর্চা অনবরত চালিয়ে যেতে হবে, বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, নিজের ভেতরের যে প্রতিভা আছে বা ভালো একটা মনুষ্যত্ব আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আপনাদের সাথে আলাপচারিতার নতুন পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি মুশফিকা নিপা। আল্লাহ হাফেজ।